এসএসসি পরীক্ষা 2024 চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসা এই উদ্দীপকটার আলোকে এই প্রশ্নগুলোর সলিউশন করব। দেখো এই সৃজনশীলটা আসছে হলো তোমাদের তৃতীয় অধ্যায় থেকে। কোন অধ্যায় থেকে বলো? তৃতীয় অধ্যায় থেকে। তাহলে প্রথমে দেখো কি প্রশ্ন বলা আছে, ত্রয়ী সূত্রটি লিখো। দেখো ত্রয়ী সূত্রটার সংজ্ঞা এখানে লেখা আছে, এটাকে পড়ো, এরপর এটাকে আমরা বুঝিয়ে দিই। লেখা আছে দেখো, পারমাণবিক ভর অনুসারে 3টি করে মৌলকে সাজালে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি। এটাকে কি বলা হয়? ত্রয়ী সূত্র। দেখো ডুবেরাইন যে ত্রয়ী সূত্রটা ছিল সেখানে কি বলছিল দেখো, তুমি লেখো লিথিয়াম, সোডিয়াম আর হলো পটাশিয়াম। দেখো লিথিয়ামের ভর হলো 7 আর পটাশিয়ামের হলো 39 39। এখন এই দুটাকে যদি আমরা যোগ করি 7 যোগ 39, এটাকে যদি যোগ করে আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে কি হয় দেখো, যদি তুমি এই দুটো যোগ করো তাহলে হবে 46, এটাকে যদি 2 দিয়ে ভাগ দাও তাহলে হবে 23। এই 23টাই হলো এই সোডিয়ামের পারমাণবিক ভর। তাহলে প্রথম মৌল এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভর যোগ করে যদি আমরা তার অর্ধেক করি তাহলে মাঝখানের মৌলের আমরা পারমাণবিক ভর পাই। এটাই ত্রয়ী সূত্র। এখন আসো আমরা এই খ নাম্বার প্রশ্নের সলিউশনে চলে যাই। দেখো খ নাম্বার প্রশ্নে কি বলছে, তৃতীয় শক্তি স্তরে এফ অরবিটাল থাকে না কেন ব্যাখ্যা করো। তার মানে আমাদের এই 3 নাম্বার শক্তি স্তর হলে এন এর মান কত বলো? 3। এখন 3 নাম্বার শক্তি স্তরে এফ অরবিটাল নাই কেন এটা ব্যাখ্যা করতে হবে। এর জন্য তুমি সিম্পল দুটো কথা মাথায় রাখবা। এই এল হলো উপশক্তি স্তর, এর মান হতে পারে 0 1 2 3। যদি 0 হয় তাহলে এস অরবিটাল, 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে হলো এফ। তাহলে এখন দেখো আমাদের কি বলছে, তৃতীয় শক্তি স্তর। কি শক্তি স্তর বলো? তৃতীয় শক্তি স্তর। তো তৃতীয় শক্তি স্তরে এন ইকুয়াল কি বলো? 3। আর এন ইকুয়াল যদি 3 হয় তাহলে উপশক্তি স্তর এল এর মান হবে 0 1 2। বিষয়টা এভাবে মনে রাখতে পারো। দেখো এন এর মান যা তার আগের ঘর পর্যন্ত 0 থেকে গণনা করবা, তাহলে উপশক্তি স্তর এল এর মান পাওয়া যাবে। যেমন দেখো এন এর মান 3, এর জন্য এটার আগের ঘর কত বলো? 2, এর জন্য 0 1 2। এটা হলো উপশক্তি স্তর এল এর মান। তাহলে বলো তো এল এর মান 0 হলে কোন অরবিটাল? এস, 1 হলে কি বলো? পি, আর 2 হলে ডি। দেখো যদি আমাদের 3 নাম্বার শক্তি স্তরে এফ আমরা পেতে চাই তাহলে এই এল এর মান হওয়া দরকার হলো 3। এল এর মান কি হওয়া দরকার? 3। কিন্তু এল এর মান 3 নাম্বার শক্তির স্তরের জন্য সর্বোচ্চ হতে পারে 2 পর্যন্ত। এর জন্য 3 নাম্বার শক্তি স্তরে ডি অরবিটাল আছে, তার মানে 3D সম্ভব, কিন্তু 3F সম্ভব নয়। এই কথাগুলো লিখে দিলেই হবে। এবার দেখো এই ঘ নাম্বারে কি বলছে, প্রোটন ও নিউটনের প্রকৃত ভর ব্যবহার করে কিউ মৌলটির একটি অণুর ভর নির্ণয় করতে বলছে। দেখো এটা হলো কিউ মৌল, এই কিউ মৌলটার আমরা জাস্ট একটা অণুর ভর নির্ণয় করব, কিন্তু ব্যবহার করতে পারবো কি বলো? এই প্রোটনটা ব্যবহার করতে পারবো আর হলো তোমার এই নিউটনটা ব্যবহার করতে পারবো। তাহলে তোমরা একটা সূত্র কিন্তু অলরেডি জানো, এটার উত্তরটা হচ্ছে এরকম। যেমন আমরা ভর সংখ্যা এ সমান কি জানি বলো? আমরা এ সমান জানি হলো তোমার জেড প্লাস এন। জেডটা কি তোমার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, আর তোমার নিউটন সংখ্যাটা কি বললো? এন। তাহলে একটু দেখি আমরা আগে ভর সংখ্যাটা বের করে ফেলি। তাহলে জেড এর মান কত বলো? জেড এর মান হলো 9 আর এন এর মান কত বলো? 10। তাহলে দেখো আমাদের যে এ মৌলটা, এই এ মৌলটা টোটাল ভর দাঁড়ালো হলো 19। টোটাল ভর কত বলো? 19। এখন কয়েকটা কথা একটু মাথায় রাখবা, তাহলে অঙ্কটা হয়ে যাবে। আমাদের একটি অণুর ভর বের করতে বলছে না, তাহলে তুমি কি করবা? তুমি জাস্ট এই যে ভর সংখ্যাটা যে বের করলা এটার মধ্যে জাস্ট কি করবা? গ্রাম দিয়ে দেবা। তুমি যদি কোনো একটা মৌলের ভরের মধ্যে গ্রাম দিয়ে দাও তাহলে আমরা সেটা লিখতে পারি 1 মোল। কি মোল বলো? 1 মোল। যেহেতু এখানে অণুর কথা বলছি তাহলে 1 মোল পদার্থে সবসময় 6.023 গুণন 10 পাওয়ার 23টি অণু থাকবে। কত বলো? 6.023 গুণন 10 পাওয়ার 23টি অণু থাকবে। কতগুলাই বলো? 1 মোল পদার্থের মধ্যে। এখন আসো আমরা সূত্রটাকে সেট আপ করে ফেলি। সূত্রটা কিভাবে সেট আপ করা যায় দেখো, তুমি জাস্ট দেখো আমাদের একটা অণুর কথা কিন্তু বের করতে বলছি। কয়টা বলো? একটি অণু। একটি অণুর ভর বের করতে বলছে, এটা একটু মাথায় রেখো, একটা অণু। তাহলে দেখো আমি সূত্রটা কিভাবে সেট আপ করি।
আমি লিখবো জাস্ট 6.023 গুণন 10 পাওয়ার 23টি অনুর্বর, কিসের ভর বলো? অনুর্বর। অনুর্বর লিখবো হলো তোমার 17 গ্রাম। কত গ্রাম বলো? 17 গ্রাম। তাহলে জাস্ট আমাকে কিন্তু একটা অনুর্বর বের করতে বলছে। কয়টা বলো? একটা। তাহলে একটা অনুর্বর কিভাবে বের করবা? জাস্ট 19টা উপরে দিয়ে দাও। জাস্ট 19টা কি করবা বলো? উপরে দিয়ে দাও। আর নিচে লিখে বলো 6.023 গুণন 10 পাওয়ার 23 লিখে ফেলো। এত গ্রাম। জাস্ট একটু ক্যালকুলেটরটা হাতে নাও, ক্যালকুলেটর হাতে নিয়ে সলিউশন করে ফেলো। দেখো এটা হলো ভাগ দিয়ে দেবো হলো 6.023 গুণন 10 পাওয়ার 23। দেখো এটা মান আসতেছে হলো তোমার 3.15 গুণন 10 পাওয়ার -23 গ্রাম। তার মানে আমাদের অলরেডি একটা অনুর্বর পেয়ে গেছি। এটাই হলো আমাদের ঘ নম্বর প্রশ্নের অ্যান্সার। ঘ নম্বর প্রশ্নের অ্যান্সার। এখন চলো এই ঘ নম্বর প্রশ্নের সলিউশন করি। দেখো ঘ নম্বরে কি বলছে? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আর মৌলটি শনাক্ত করে এর সংকেত লিখো। এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সংকেত লিখতে বলছে, আর মৌল শনাক্ত করে। তার মানে আমাদের আর মৌলটা কি? এটা কি সোডিয়াম, পটাশিয়াম না ম্যাগনেসিয়াম না মৌলটা কি? এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। এরপর কি করতে হবে? জাস্ট এটার সংকেত লিখতে হবে। চলো শুরু করা যাক। দেখো আমাদের এই সলিউশন করার জন্য তোমাদের এই সূত্রটা ফলো করতে হবে। নিউক্লিয়াসের ভর সমান প্রোটনের ভর, এখানে গুণ হবে প্রোটনের ভর গুণন প্রোটন সংখ্যা প্লাস নিউটনের ভর গুণন নিউটন সংখ্যা। এই সূত্রটা ফলো করলেই হয়ে যাবে। এখন আসো আমাদের দেখো নিউক্লিয়াসের ভর কিন্তু অলরেডি দেওয়া আছে, যেটা হলো নিউক্লিয়াসের ভর। এরপর দেখো আমাদের প্রোটনের ভর কিন্তু আমরা জানি, কিন্তু প্রোটন সংখ্যা কিন্তু এখানে জানা নাই। দেখো প্রোটন সংখ্যার ঘরে কিছু বলা নাই, ড্যাশ দেওয়া আছে। তার মানে আমাদের প্রোটন সংখ্যাটাই বের করতে হবে, এটাই বের করতে হবে। এদিকে দেখো নিউটন সংখ্যাটা কিন্তু অলরেডি দেওয়া আছে। চলো সলিউশন করি আর শিখে ফেলি। তাহলে দেখো আমাদের সূত্রে লাগবে কি বলো? নিউক্লিয়াসের ভর। তাহলে নিউক্লিয়াসের ভরটা আমি আগে ফার্স্টে লিখে ফেলি। দেখো 5 পয়েন্ট কত বলো? 1895 গুণন 95 গুণন হলো 10 -23। এটা হলো আমাদের নিউক্লিয়াসের ভর। এখন দেখো প্রোটনের ভর আমরা জানি, প্রোটনের ভর হলো 1.673 গুণন 10 পাওয়ার, এটা যেহেতু গ্রামে দেওয়া আছে আমরা এটা গ্রামে লিখব, 10 পাওয়ার -24 গ্রাম। এখন আসো এই যে প্রোটনের সংখ্যাটা আমাদের বের করতে হবে। মৌল আইডেন্টিফাই করার জন্য প্রোটনের সংখ্যা বের করা দরকার। এর জন্য এটাকে ধরো এক্স প্লাস নিউটনের ভর, এটাও গুণ মুখস্থ লিখে ফেলো 1.675 গুণন 10 পাওয়ার -24 গ্রাম। আর নিউটনের সংখ্যা অলরেডি দেওয়া আছে, দেখো যে 16 দেওয়া আছে। কত দেওয়া আছে? 16 দেওয়া আছে। তাহলে বা আমরা একটা কাজ করি, এই ফাংশনগুলো এই পাশে নিয়ে আসি আর এটাকে ওই পাশে দিয়ে দিই। তাহলে 1.673 গুণন 10 পাওয়ার -24x প্লাস, আচ্ছা একটা লাইন আমি একটু বেশি করে করি যাতে তোমরা সহজেই বুঝতে পারো। 24 গুণন হলো 16 সমান কি লিখবা? জাস্ট যে বর্ডটা লিখে ফেলো নিউক্লিয়াসেরটা 5.1895 গুণন 10 পাওয়ার -23। দেখো আমি অঙ্কগুলো একটু ধীরে ধীরে বুঝিয়ে বুঝিয়ে করতেছি, কারণ যারা পণ্ডিত তাদের জন্য কিন্তু সোহেল স্যার ক্লাস নেয় না। মূলত যারা একটু কম বোঝো, যাদের একটু পড়াশোনার আগ্রহ আছে, তাদের জন্য আমি ভেঙে ভেঙে ধীরে ধীরে বুঝাই। এর জন্য যারা একটু দুর্বল স্টুডেন্ট তাদের জন্যই আমি মূলত ক্লাস নিই, বুঝছো তো? কোনো অ্যাডভাইস নাই আমার এনে ভর্তি অন্যাগো, হেডা করো নাগো, ওরা করো নাগো, এই ডায়লগ কিন্তু সোহেল স্যার দেয় না। তোমার জন্য জাস্ট যারা একটু কম বুঝবা তারা ধীরে সুস্থে ক্লাসটা করবা, খাতা কলম নিয়ে ইনশাল্লাহ ভালো করবা। খালি কনফিডেন্স রাখতে হবে যে আমি পারবো, এই কনফিডেন্সটাকে তুমি রাখবা। একটু খাতা কলমটা একটু অঙ্কগুলো করে রাখবা, সৃজনশীলগুলো, তাহলে দেখবা অনেক উপকার হবে। হ্যাঁ, তাহলে এখন আসো, আচ্ছা এটাকে আমরা এটা লিখে দিই 1.673 গুণন 10 পাওয়ার -24। এই এক্স তো এক্সই আছে, এখানে গুণাকারে আছে, প্লাস এটাকে আমরা একটু গুণ করে দেই, দেখি গুণ করলে কি হয়।
1.675 টেন ইনভার্স কি বলো 24 গুণন 16, তাহলে কি হয় বলো 2.68 গুণন 10⁻⁻23 সমান কি বলো 5.189 গুণন, আচ্ছা 95 আছে 5 গুণন 10⁻23। পরের ধাপে আমরা কি করি দেখো, পরের ধাপে জাস্ট ওইটাকে আমরা ওই পাশে দিয়ে দিই 1.673 গুণন 10⁻⁻24 x সমান 5.1895 গুণন 10⁻⁻23 বিয়োগ কি বলো 2.68 গুণন 10⁻⁻23। তাহলে দেখি আমরা এটাকে বিয়োগ করলে কি হয় 1.673 গুণন 10⁻⁻24 x সমান, এটা থেকে ওটা জাস্ট বিয়োগ করে দিই আমরা 5.1895 মাইনাস 23, দেখো 2.5095 গুণন 10⁻⁻23 আসবে। এরপর জাস্ট তুমি এক্সটাকে বাম পাশে রেখে দাও আর এই পাশে দিয়ে দাও 2.5095 গুণন 10⁻⁻23, মানে এই সংখ্যাটা এখানে লিখছি দেখো। এরপর জাস্ট এই পাশ থেকে এই পাশে দেখো যেহেতু গুণ সম্পর্ক আছে এর জন্য এই পাশে গেলে কি হবে বলো ভাগ হয়ে যাবে। তাহলে এখন আসো দেখি আমরা ভাগ দিয়ে দেই 1.673 মাইনাস 24। তাহলে দেখো বা আমাদের এক্স এর মানটা আসতেছে হলো 15 মানে 15 আসতেছে। এখন একটু দুটা কথা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। দেখো এক্স কিন্তু আমাদের প্রোটন সংখ্যা, এক্স কি বলো প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। তাহলে 15 নম্বর পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটা হলো ফসফরাস। মৌলটা কি বলো ফসফরাস। কিন্তু দেখো টেকনিক্যালি প্রশ্নটাই কিন্তু ফসফরাসের সংকেত চাইছে, এর জন্য ফসফরাসের সংকেত হলো P4, এটা কিন্তু অ্যান্সার করতে হবে। বলো ফসফরাসের সংকেত কি P4, তার মানে ফসফরাস অণুতে 4টা ফসফরাস পরমাণু আছে। এরকম আরেকটা একটু শিখাই দেই, S8 মনে রাখবা। সালফারের যদি অণুর সংকেত লিখতে বলে তাহলে কি লাগবে বলো S8, বুঝছো তো? তাহলে এটাই হচ্ছে আমাদের বড় গ নম্বর প্রশ্নের সলিউশন। বাকি দিনগুলো একটু মনোযোগ সহকারে পড়ো, যেহেতু পরীক্ষার সামনে এসে পড়ছে, ভালো করবা ইনশাল্লাহ। ধন্যবাদ।